কি রে খোকা, তোর শরীর টরীর ঠিক আছে তো? এদিক ওদিক কি দেখছিস? কিছু খুঁজছিস নাকি? হ্যাঁ মা, নতুন বউকে খুঁজছি। বউ গেল কোথায়? সকাল সকাল কোথাও দেখতে পাচ্ছি না। গ্রামের তো কিছুই চেনে না। ও আচ্ছা, তা তুই মালিনীর কথা বলছিস? মালিনী তো বাড়ির ওই পেছনের দিকে গরুকে ঘাস খাওয়াচ্ছে। সেই কোন ভোরে উঠেছে বৌমা, উঠে মাঠ থেকে ঘাস নিয়ে এসে এখন গরুকে ঘাস খাওয়াচ্ছে। নতুন বউ গরুকে ঘাস খাওয়াচ্ছে? কি বলছো মা? বউ যে শহরের মেয়ে, অনেক দূর পড়াশোনা করেছে। গ্রামের এই রীতিনীতি এসব বউ জানবে কি করে? বৌমা শহরের মেয়ে তো কি হয়েছে, বিয়ে তো হয়েছে গ্রামে। এখন আমাদের গ্রামের মতো করে নিয়ম কানুনগুলো শেখার দরকার আছে। এই তো মালিনী এইখানে। উফ, সকাল সকাল দেখো দেখিনি বইয়ের কীর্তি। বলি এত কাজ করতে কে বলেছে? ও মা, তুমি বুঝি ঘুম থেকে উঠে পড়েছো? এ কি মালিনী, তুমি এখানে ধবলিকে ঘাস খাওয়াচ্ছ? তুমি শহরের মেয়ে, অনেক দূর পড়াশোনা করেছো। তাছাড়া তুমি এসেছো এই গ্রামে নতুন বউ হয়ে। এখনই এই সমস্ত কাজ করলে পাঁচটা লোকে বলবে কি? আমাদের গ্রামে কে কি করছে না করছে সেটা নিয়ে ভালোই কথা হয়। কে কি বলছে তাতে আমার কি? আমার সংসারের কাজ আমি করব। তাছাড়া ধবলি তো আমাদের নিজেদের পোষা গরু, তার জন্য একটু ঘাস মাঠ থেকে কেটে নিয়ে এসে খাওয়াচ্ছি। এ আর দোষের কি? না না মালিনী, ধবলিকে আমি মাঠে নিয়ে যাচ্ছি। তুমি বরং মায়ের হাতে হাতে একটু কাজ করে দিও, আর পারলে পুকুর থেকে একটু জল নিয়ে এসো। এত বড় একটা গ্রাম দেখছি, কিন্তু গ্রামে কোনো বিদ্যালয় দেখছি না। এখানকার ছেলেমেয়েরা কি তবে বাইরে পড়তে যায়? কি গো আমাদের নতুন বউ, বলি এই গ্রাম কেমন লাগছে? সকাল সকাল বুঝি পুকুর থেকে জল আনতে গেছিলে? তা বলি আমাদের এই গ্রাম তোমাদের শহরের মতো অত নামি দামি নয়, তবে ভালো লাগছে তো? হ্যাঁ, গ্রামের এই পরিবেশ দিব্যি ভালো লাগছে। তবে তোমাকে একটা কথা বলি চাপা দিদি, এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কোথাও কোনো বিদ্যালয় দেখতে পাচ্ছি না। গ্রামের বাচ্চারা পড়াশোনা করে কোথায়? বিদ্যালয়? হে হে, হাসালে গো মালিনী বোন। এ গ্রামে কোনো বিদ্যালয় নেই। এ গ্রামের মানুষ চাষবাসের ওপরে নির্ভরশীল। তাছাড়া অতদূর পড়াশোনা করে কি হবে? সেই তো সবাইকে চাষবাস করেই খেতে হবে। তাই গ্রামের ছোট ছোট বাচ্চারা ছোট থেকেই কিছু না কিছু কাজ করে পয়সা রোজগার করে। বলো কি চাপা দিদি, গ্রামের ওই ছোট ছোট ছেলেমেয়েরা এইটুকু বয়স থেকে কাজ করে খায়? বলি তোমার ছেলে ফটিকও কি তাই করে নাকি? সত্যি বলতে নতুন বউ, এই গ্রামে বিদ্যালয় ছিল না ঠিকই, তবে ভবানীচরণ মাস্টারমশাই নামে একজন ছিলেন যিনি বাচ্চাদের পড়াতেন। তার কাছে আমার ছেলে ফটিক তৃতীয় শ্রেণী অবধি পড়েছিল, কিন্তু হঠাৎ একদিন অজানা জ্বরে মাস্টারমশাই মারা যান। তারপর গ্রামের বাচ্চাদেরও পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি এই গ্রামে তেমন কাউকে চিনি না, তবে তোমার ছেলে ফটিক যদি পড়তে চায় তবে আজ সন্ধ্যে থেকে ওকে আমি পড়াবো। বৌমা, শুনলাম চাপার বর যে চিঠিটা চাপার জন্য পাঠিয়েছিল সেই চিঠিটা নাকি তুমি পড়ে দিয়ে এসেছো। সেই নিয়ে গ্রামের লোক সবাই কথা বলছে। এতে তো কোনো ভুল নেই মা, চাপা দিদি লেখাপড়া জানে না, তাই আমি চিঠিটা পড়ে দিয়েছি। তাছাড়া চিঠিতে তেমন কিছু ছিল না।
চাপা দিদির বরের আসতে দেরি হবে, আর এ মাসের টাকা তেমন করে পাঠাতে পারবে না, সেটুকুই লেখা ছিল। সে যাই হোক বৌমা, কারোর গোপন চিঠি না পড়াই ভালো। তুমি পড়েছো সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু সেটা নিয়ে যে পাঁচজন পাঁচ কথা বলছে। কে কি বলছে সে নিয়ে আমার কিছু যায় আসে না মা। তাছাড়া ওই চিঠি আমি পড়তাম না যদি চাপা দিদি বা ফটিক সেই চিঠিটা পড়তে পারতো। যাই হোক বৌমা, তুমি যেটা ভালো বুঝেছো করেছো। তাছাড়া তুমি অনেক দূর পড়াশোনা করেছো, হয়তো তুমি ঠিকই বুঝেছো। এক কাজ করো, রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো। সবার জন্য ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল বানিয়ে দাও। মালিনী, শুনলাম নাকি আজ সন্ধেবেলা থেকে তুমি চাপা দিদির ছেলে ফটিককে নাকি পড়াবে? সে কি বৌমা, তুমি লেখাপড়া করাবে? এর আগে ভবানীচরণ মাস্টারমশাইও গ্রামের বাচ্চাদের পড়াতো। কে জানে বেশি পড়াশোনা করাতো বলেই মাস্টারমশাই মরে গেল কিনা। এসব আপনি কি বলছেন মা? ওনার হয়তো এমন কোনো রোগ হয়েছিল যেটা ধরা পড়েনি। এর সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। তবে যাই করো মালিনী, আমি আর মা দুজনেই সবসময় তোমার পাশে আছি। চলো এবার তাড়াতাড়ি সবাই খাবারটা খেয়ে ফেলি। বাবরের ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম কি যেন ছিল, যা ভুলে গেছি। শোন ফটিক, তোকে একটা ছড়া শেখাই। এই ছড়াটা শিখলে তুই আর কোনো দিন ভুলবি না মোগল সাম্রাজ্যের রাজাদের নাম আর কে কার ছেলে। শোন তালে। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এটা আবার কেমন ছড়া নতুন কাকিমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবার মানে হলো বাবর, মোগল সম্রাট বাবর। হইল মানে হলো হুমায়ুন। আবার মানে আকবর। জ্বর মানে জাহাঙ্গীর। সারিল মানে শাহজাহান। আর ঔষধে মানে ঔরঙ্গজেব। কিরে, এবার আর ভুল হবে? বাহ, তুমি কত সহজ করে বলে দিলে নতুন কাকিমা। আমার তো একবারই এবার মুখস্থ হয়ে যাবে। সত্যি আমার তো এবার বই পড়ার আগ্রহটা বেড়েই চলেছে। আমি রোজ তোমার কাছে বই পড়তে আসবো, কেমন? কিছু মনে করো না কাকিমা, আমি ফটিককে আর মালিনীর কাছে পড়াতে পাঠাবো না। পড়ার প্রতি ওর এতটাই নেশা বেড়ে যাচ্ছে যে কারখানার কাজে আর যেতে চাইছে না। বলি, কারখানার কাজ না করলে পয়সা আসবে কি করে? সে কি চাপা, ফটিক তো শুনলাম ভালোই পড়াশোনা করছে, আর ফটিকের পড়ায় বেশ ভালো আগ্রহ আছে। তুই অতটুকু একটা ছেলেকে কারখানার কাজে না পাঠিয়ে একটু পড়ালেখাটা ভালো করে শেখালেই তো পারিস। না না কাকিমা, ওসব চিন্তা ভাবনা নিয়ে তুমি থাকতে পারো, আমি নই। আর না, অনেক হয়েছে। আমি আর ফটিককে পাঠাবো না, পরিষ্কার বলে দিলাম। কাল থেকেও কারখানার কাজ করবে আর কাজ করে পয়সা নিয়ে আসবে। ঠিক আছে চাপা, যেটা ভালো বুঝবি সেটাই করিস। ফটিক তো তোরই ছেলে। হ্যাঁ কাকিমা, আমার ছেলে, তাই ওর ভালো আর মন্দটাও আমি সবচেয়ে ভালো বুঝবো। চললাম। ফটিক, ফটিক রে, কথা বলছিস না কেন ফটিক? কি হয়েছে বাবা তোর? মনে হয় ওই পড়াশোনার জন্যই আমার ছেলেটাও এবার মরতে বসেছে। না না, এক্ষুনি আমি মালিনীর কাছে যাব। ফটিক যে আর পড়াশোনা করবে না সেটা আমি খুব ভালো করেই জানতাম।
ওর বাবা তেমন কিছু রোজগার করে না, তাছাড়া ফটিক ওইটুকু ছেলে হয়েও কারখানার কাজ করে সংসার সামলায়, সুতরাং ওর আর আশা হবে না। কিন্তু ওইটুকু বাচ্চাকে দিয়ে কাজ করানো ঠিক নয়। তাছাড়া পড়াশোনা শুধু একটা মানুষ নয়, একটা গোটা পরিবারকে শিক্ষিত করে। লেখাপড়া শিখলে অনেক উপকার আছে, অনেক ধরনের জ্ঞান পায় মানুষ। এই গ্রামে তোমার এই কথা, লেখাপড়ার কথার সত্যি কোনো দাম নেই গিন্নি। নতুন বউ, ও নতুন বউ, বলি ঘরে আছো নাকি? আমার ছেলের বড় বিপদ হয়েছে, একবার বাইরে এসো দেখি নতুন বউ। হ্যাঁ গো, চাপা দিদির গলা মনে হচ্ছে, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে চাপা দিদি আমাকে ডাকছে কেন? যাই দেখি। কি গো চাপা দিদি, এই এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ আমাকে এত ডাকাডাকি করছো কেন? তোমাকে ডাকবো না তো আর কাকে ডাকবো? বলি আমার ছেলেটা কোনো সাড়া শব্দ দিচ্ছে না, কেমন নিস্তেজ হয়ে গেছে। কারখানার কাজ করে সন্ধেবেলায় ফিরেছে, তারপরে আর কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তোমার জন্যই সব হয়েছে। সে কি, ফটিকের শরীর খারাপ? সবই বুঝছি, কিন্তু এতে আমার কি দোষ সেটা তো বুঝলাম না। দোষ? বেশি পড়াশোনা শেখানোর জন্যই তো ফটিকের শরীরটা খারাপ করলো। চলো, খুব তো লেখাপড়ার বড়াই করো তাই না? চলো দেখি আজ তোমার শিক্ষা আমার ছেলেকে কি করে বাঁচায়। তুমি আমার সঙ্গে এখনই আমার ঘরে চলো। এই নাও চাপা দিদি, এই নুন চিনির জলটা ফটিককে এক্ষুনি খাইয়ে দাও, আর আমি ততক্ষণে একটা গরুর গাড়ি ডেকে আনছি ডাক্তারখানায় নিয়ে যাবার জন্য। সময় মতো যদি নুন চিনির শরবতটা না খাওয়ানো যেত, তাহলে ফটিকের এতক্ষণে হয়তো একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আপনার ছেলের বয়স অনেক কম, এই অল্প বয়সে কারখানায় কাজ করা মোটেও ঠিক নয়। অতিরিক্ত পরিশ্রমের ফলে ওর শরীর থেকে ঘাম বেরিয়ে সোডিয়াম আর পটাশিয়াম কমে গেছে। নুন চিনির জল দেওয়ার জন্য এখন অনেকটাই স্বাভাবিক। তার মানে আমাদের মালিনীর সত্যি সত্যি জ্ঞান আছে, সত্যি তাহলে পড়াশোনার দাম আছে। আমাকে তুমি ক্ষমা করে দিও বোন, আমি সত্যি কথা বলতে নিজে অত লেখাপড়া কোনো দিনই করিনি, তাই লেখাপড়ার ভালো মন্দ কিছুই বুঝি না। ডাক্তারবাবু বললেন সময় মতো যদি তুমি নুন চিনির শরবত না খাওয়াতে তাহলে একটা বড় বিপদ হতে পারত। মা মা, আমি এখন অনেক সুস্থ। এই দেখো, আমার হাত পা সব কিছু ঠিকঠাক চালাতে পারছি, অনেকটা ভালো লাগছে। আমার একটা অনুরোধ আছে কাকিমা, মালিনী বোন, যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আমাদের সবার উদ্যোগ নিয়ে গ্রামে একটা বিদ্যালয় খোলা হোক। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমাদের গ্রামের ছেলেমেয়েরাও পড়াশোনা করবে, অনেক শিক্ষিত হবে, বাইরে বাইরে চাকরি করতে যাবে, সবাই এই গ্রামেরও প্রশংসা করবে। আমি আজই আমার ছেলেকে বলে গ্রামে একটা বিদ্যালয় খোলার ব্যবস্থা করব। সত্যি মালিনী বোন, শিক্ষা যে মানুষকে অনেক রকম জ্ঞান দেয় সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। তোমার জয় হোক নতুন বউ, তোমার জয় হোক। আমার কার্টুন চ্যানেলে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো ভিডিওর শেষে তুলে ধরার চেষ্টা করলাম।